কাঁচা রাস্তার কাদামাটিতে হাঁটতে হাঁটতে পায়ের নিচে ছপছপ শব্দ হচ্ছে। বৃষ্টির ফোঁটা কখনো বড়, কখনো সরু হয়ে এসে পড়ছে চারপাশে। ঠিক এই ভেজা স্যাঁতস্যাঁতে সন্ধ্যাতেই চারজন লোক টলতে টলতে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। তাদের গায়ে মদের গন্ধ। তারা চারজন এসে বটগাছের নিচে ঠাঁই দাঁড়ালো। এই কি রে, দাসটা কি খেলবি না নাকি? খালি হেঁটে যাচ্ছি, বৃষ্টি থামার তো নাম গন্ধই নেই রে। খেলা হবে না মানে? আরে আজকে তো আমার হাত পুরো জমে আছে, কিন্তু খেলা হবে কোথায়? এই বৃষ্টির মধ্যে তো কোথাও খেলা যাবে না। চল না আমাদের আস্তানাতেই যাই। এই বৃষ্টির মধ্যে আর কোথায় খেলবে? পুরনো ভাঙা বাড়িটাই এখন আমাদের ভরসা। কিন্তু ওই বাড়িটায় যাওয়াটা ঠিক হবে না রে। জানিস তো, পুরাতন জায়গা, কখন কোন ধাওয়া আসে কে জানে। শুনলুম পুলিশ ঘোরাঘুরি করছিল ওদিকটায়। তাছাড়া সেখানে আমরা কি লুকিয়ে রেখেছি জানিস না। কোনোভাবে যদি পুলিশ টের পায়, সব ভেস্তে যাবে। সেই জন্য আমাদের দূরে থাকাই ভালো। পুলিশ এবার এই বৃষ্টির দিনে কোত্থেকে আসবে? চল চল চল, কিচ্ছু হবে না। বৃষ্টি যত বেশি, রাস্তা তত ফাঁকা। আরে আরে তুই ভয় পাচ্ছিস কেন? আরে তাস খেলবো, মদ খাবো। আরে চল না, পুলিশ টুলিশ এলে পরে দেখা যাবে। চারজনের হাসাহাসি আর কথাবার্তার ফাঁকে বৃষ্টির শব্দ আরো জোরে শোনা যায়। তারা দুলতে দুলতে কাদা মারিয়ে এগিয়ে চলে পুরাতন বাড়িটার দিকে। পৌঁছতে পৌঁছতে রাত নেমে আসে। দূরে নদীর কালো ঢেউ অন্ধকারে কেমন যেন সপাত সপাত শব্দ করে ওঠে। বাড়িটার ছাদের চুন খসে পড়ছে। জানালার কপাট একপাশে ঝুলে আছে। ভেতরে ঢুকে তারা লণ্ঠন জ্বালায়। চাল চাল, খেলা শুরু হোক। আমি প্রথম চালটা দেব। দেখিস, আজ তোর টাকা সব উড়ে যাবে। আরে টাকাটা উড়ে যাবে না রে। আজ আমি একদম হাত শক্ত করে এনেছি, দেখবি কি দারুণ খেলি। ঠিক আছে ঠিক আছে, চল তো আগে তো খেলা শুরু করি। কার টাকা উড়বে আর কার শক্ত হবে সে তারপরে দেখা যাবে। ঘরের দেওয়াল ভাঙাচোরা, ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে, সাথে স্যাঁতস্যাঁতে গন্ধে নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বাইরে বাদলার বৃষ্টি অবিরাম ঝরছে। বৃষ্টি পড়ার শব্দ চারপাশে ছড়িয়ে পড়ছে। লণ্ঠনের আগুনটা বাতাসে হালকা কেঁপে উঠছে। ছায়াগুলো দেয়ালে দুলে যেন নড়ছে। পুরনো বাড়ির চারপাশে ঝোপ জঙ্গল, বাঁশঝাড়ের দিক থেকে ভেসে আসছে শেয়ালের লম্বা হুঁশিয়ারি ডাক। হুক্কা হুয়া করে, যা রাতের অন্ধকারে আরো গা ছমছমে করে তুলছে। মাঝে মাঝে স্যাঁতস্যাঁতে ঘরের মেঝের কোণ থেকে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক ভেসে আসছে। আর ছাদে ঝুলে থাকা চামচিকেগুলো হঠাৎ ডানা মেলে মাথার উপর দিয়ে ছুটে যাচ্ছে। তারা তাসের গুছি হাতে নিয়ে খেলায় মন দিলেও বাইরে থেকে আসা অদ্ভুত সব শব্দ মনোযোগ বারবার ভেঙে যাচ্ছে। এমন সময় হঠাৎ পাশের অন্ধকারের দিক থেকে টকটক করে কাঠের কপাটে ধাক্কার শব্দ হল। শব্দটা যেন খুব জোরে নয়, কিন্তু এমনভাবে যে চারজনের শরীরে হিম নামিয়ে দিল। হাসি থেমে গেল, তাসের গুছি হাত থেকে পড়ে গেল। শুনলে, বাইরে কেউ এসে যাবো না। এই দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। যদি পুলিশ হয় তাহলে আমরা পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যাব। সঞ্জু ধীরে ধীরে দরজার দিকে এগোয়। লণ্ঠনের আলো তার মুখে পড়ে
কেমন যেন অদ্ভুত ছায়া তৈরি করছিল। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে লণ্ঠনের শিখা কেঁপে উঠল। বৃষ্টির ঝমঝম শব্দের ফাঁকে সঞ্জুর ভেজা পায়ের চাপা শব্দ মিলিয়ে যায়। সে দরজার বাইরে পা বাড়াতেই তার ছায়া অন্ধকার গিলে নিল। মিনিট 5 কেটে গেল, কিন্তু সঞ্জু আর ফিরল না। এই নবীন, সঞ্জু তো গেল, কিন্তু এতক্ষণে ফিরলো না কেন রে? মনে হয় সত্যি পুলিশ এসেছে আর সঞ্জুকে ধরে ফেলেছে। ধর, তুই আধাইরা কথা বলে টেনশন বাড়াস না। পুলিশ যদি ওকে ধরতো তাহলে আমাদেরকেও খুঁজতে ভিতরে আসতো। দাঁড়া, আমি কি উঁকি মেরে দেখে আসি। না, তুই গেলে আমরা কার উপর ভরসা করব? তাছাড়া বাইরের অন্ধকারে কিছু দেখা যায় না। তার চাইতে বরং চল আমরা 3 জনে একসঙ্গে যাই। সব পরিস্থিতির মোকাবিলা করা যাবে একসঙ্গে থাকলে। এখানকার লণ্ঠনটা নিভিয়ে দিয়ে চল, আমরা অন্ধকারের বাইরে যাই। লণ্ঠনটা হাতে নিয়ে রবিন দরজার কপাট ধীরে ধীরে খুলল। কপাটের কবজায় ক্রিম করে একটা তীব্র কর্কশ শব্দ বেরিয়ে এলো। তা যেন অন্ধকারকে আরো গভীর করে দিল। বাইরে ঝরঝর বৃষ্টির শব্দ, তার সঙ্গে বাঁশঝাড়ের দিক থেকে অদ্ভুত ফিসফাসের মতো আওয়াজ ভেসে আসছে। অন্ধকারে কাদা ভিজে রাস্তা পেরিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে যায়। আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি মারছে, তাতে 3 জনের মুখ আলোকিত হচ্ছে। কখনো অন্ধকারে ঢেকে যাচ্ছে। মুকুল বারবার পিছন ফিরে তাকাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন দূর থেকে নজর রাখছে। হঠাৎ নবীন ফিসফিস করে বলল, ওই দেখ, ওদিকটায় মাটিতে কিছু পড়ে আছে। তারা সেই দিকে ঘাড় ঘোরাতেই দেখা গেল কেউ একটা মাটিতে পড়ে আছে। তারা একটু এগিয়ে গিয়ে যা দেখে তা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না। তারা হাঁ করে চোখ বড় বড় করে সেই দিকে তাকিয়ে থাকে। সঞ্জু টাটকা লাশ পড়ে আছে কাদামাটির উপর। মুখটা কাদায় লেপ্টে আছে, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় বড় করে খোলা, যেন শেষ মুহূর্তে ভয় তাকে পাথর বানিয়ে দিয়েছে। ঠোঁট কেমন বাঁকা হয়ে আছে, হাত দুটো কাঁধের কাছে শক্ত হয়ে আছে। হে ভগবান, এটা কিভাবে হলো? তাছাড়া এত তাড়াতাড়ি এই নির্জন জায়গায় কে এই কাজ করলো? কেউ মনে হয় ওকে ইচ্ছে করে মেরেছে মনে হয়। শোন, বাঁশঝাড় থেকে আবার শব্দ আসছে। এটা এটা মানুষ না রে। এখানে থাকা ঠিক হবে না। আমাদের জন্য মনে হয় বিপদ অপেক্ষা করছে রে। তারা 3 জন লাশটার কাছে দাঁড়িয়ে শ্বাস নিতে পারছে না ঠিক মতো। বাতাসের স্যাঁতস্যাঁতে কাদার গন্ধের সঙ্গে এক ধরনের পচা গন্ধ মিশে আছে। আর আকাশটা জোরে জোরে গর্জন করে গুড়মুড় করে ডেকে উঠছে। আর ঠিক সেই মুহূর্তেই বাঁশঝাড়ের ভেতর থেকে ভেসে আছে এক লম্বা কর্কশ অমানবিক হাসি আর একতারা টংটাং শব্দ। তোরা কিছু শুনতে পাচ্ছিস? দেখ, আমি বললাম না এখানে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। এটা কোনো মানুষের হাসি হতে পারে না, হতে পারে না রে, হতে পারে না। মনে তো হচ্ছে এটা অন্য কিছু। চল চল চল, সবাই দৌড় দে। তারা সেখান থেকে ঘুরে পালানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই বাঁশবাগানের দিক থেকে হঠাৎ ঝড় বয়ে গেল। সেই ঝড়ের মধ্যে থেকে ধোঁয়ার মতো এক কালো আবছা ছায়া আস্তে আস্তে বের হতে লাগলো। আর বৃষ্টির ঝাপটা তখন বাড়তে লাগলো। সেই বৃষ্টির মধ্যে ধোঁয়াটা পাক খেতে খেতে ভয়ঙ্কর আকার নিচ্ছে। বজ্রপাতের আলোয় দেখা গেল তার শরীর রক্তমাখা, বুকের ক্ষত থেকে এখনো লাল তরল বৃষ্টিতে মিশে গড়িয়ে পড়ছে। চোখ দুটো অগ্নির মতো জ্বলছে, ঠোঁট ছিঁড়ে দাঁত বেরিয়ে আছে। হঠাৎই সে এক বিকট দাঁত কাঁপানো হাসি দিল। দেখ, আমি ফিরে এসেছি। চিনতে পারছিস আমাকে?
এই রে, এই দেখ, সেই বাউল পুঁথি, এই এক তারাটা আজও আছে। কি কি করে এখানে এলো? আমার আমার তো একে গলাটা শুকিয়ে যায়, বাকিটা আর বলতে পারে না। পথিকের আত্মা তখন রক্তমাখা হাতে একতারাটা নিয়ে টুংটাং বাজাতে থাকে। একতারার আওয়াজে তখন কোনো সুর নেই, শুধু ভয়ানক এক গম্ভীর আওয়াজ, যেন মৃত্যুর ঘন্টা বাজছে। আজ তোদের মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে রে, তোমরা বাঁচবি না আমার হাত থেকে। তোরা বহুত পাপ করেছিস, আজ সেই পাপের শেষ দিন। আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। আতঙ্কে তিনজন একে অপরের দিকে তাকালো, মুখ শুকিয়ে কাঠ। হঠাৎ রবিন হুঁশ ফিরে পেয়ে কাঁপা গলায় চিৎকার করল, বাঁচতে চাইলে এখান থেকে পালা, চল রে, দৌড় দে, দৌড় দে। মুহূর্তের মধ্যে তারা তিনজন একসাথে ঝাঁপিয়ে দৌড়ে বেরিয়ে গেল। তাদের মুখে একসাথে চিৎকার, বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। চারিদিকে ঝড় বৃষ্টি আর মেঘের গর্জনে ভরে গেছে। বিদ্যুতের ঝলকে আকাশ আলোকিত হচ্ছে, আবার হঠাৎ অন্ধকারে ডুবে যাচ্ছে। তাদের দৌড়ে জলে ছপ ছপ শব্দ উঠছে, কাদা ছিটকে যাচ্ছে। পিছনে যেন ঝড়ের মতো হাওয়ায় ভেসে পথিকের আত্মা তাদেরকে ধাওয়া করছে। গ্রামের সীমানার কাছে পৌঁছতে না পৌঁছতেই চারিদিক থেকে হঠাৎ শিয়ালের দল একসাথে ডাকতে শুরু করল, হুক্কা হুয়া করে। মনে হলো যেন তারাও আগে ভাগে জেনে ফেলেছে আজ কারো মৃত্যু লেখা আছে এই রাতের অন্ধকারে। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। তারা দৌড়তে দৌড়তে হঠাৎ গ্রামের ভেতর ঢুকে পড়ল। তাদের চিৎকার গ্রামের প্রতিটা ঘরে পৌঁছে গেল। ঝড় বৃষ্টি ততক্ষণে আরো তীব্র হয়ে উঠেছে। ঘর থেকে লোকজন আতঙ্কে বেরিয়ে আসছে, কারো হাতে লণ্ঠন, কারো হাতে লাঠি। লণ্ঠনের কাঁপা আলো ঝড়ে দুলছে, হলুদ কমলা আলোর ঝলকানি ভিজে বাতাসে ছড়িয়ে পড়ছে। আতঙ্কে ভরা সেই অন্ধকার রাত হঠাৎ লণ্ঠনের হলুদ আলোয় ভরে উঠল, কিন্তু সেই আলো ঝড় বৃষ্টির মধ্যে কেঁপে কেঁপে উঠছে। আরে কি হয়েছে বাপু, তোরা দৌড়চ্ছিস কেন এভাবে? আমাদেরকে আমাদেরকে মেরে ফেলবে। ও আমাদের আমাদের এক বন্ধুকে মেরে ফেলেছে। আমাদের 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 কেউ বাঁচতে দেবে না। কাকা, কাকা, আমাদেরকে ওর হাত থেকে বাঁচান কাকা। কিছু একটা করুন আপনি। সে কে কে তোমাদের মারতে আসছে? হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে আবার সে ভয়ঙ্কর ছায়া ভেসে উঠল। বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল সেই অবয়বটির পা মাটিতে নেই, মাটিতে তার কোনো ছায়াও পড়ছে না। ভিজে একতারা হাতে নিয়ে হাওয়ায় ভেসে আছে। ওরা কি বলবে আপনাদের? আমি বলছি, আমাকে হয়তো চিনবেন না আপনারা। আমি পাশের গ্রামের মানুষ, গায়ে গায়ে গান করে বেড়াতো। আমি একজন বাউল ছিলাম, কিন্তু এরা আমাকে বাঁচতে দেয়নি। শুধু আমাকেই নয়, এরা আপনাদের গ্রামের শত্রু, এই দেশের শত্রু। এরা শিশু পাচারকারী, রাতের অন্ধকারে বাচ্চাদের ধরে ধরে নিয়ে যায় ওই জঙ্গলের ভাঙা বাড়ি, ওখানেই ওদের আস্তানা। সেখানে বাচ্চাদের বেঁধে রাখে আর রাতের বেলা পাচার করে। একটু ভেবে বলুন তো, আপনাদের গ্রামে কি বাচ্চা হারিয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ,
কদিন আগেই তো রঘুনাথের ঘর থেকে বাচ্চা হারিয়েছে, নন্দলালের ঘর থেকেও মেয়েটা হারিয়ে গিয়েছে। তাহলে এদের কাজই সব। হ্যাঁ বাছা, তোমার কথা কি করে বিশ্বাস করব? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? যদি বিশ্বাস না হয় যাও, এখনই কয়েকটা বাচ্চাকে সেখানে খুঁজে পাবে। কিন্তু তোমাকে এরা মেরেছে কেন? আমাকে কেন মেরেছে শুনবেন আপনারা? সেই দিন রাতে আমি গান করে ভিজতে ভিজতে ঘরে ফিরছিল। খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, আমার কাছে কোনো ছাতা ছিল না। ঝড় বৃষ্টির রাতে নির্জন গ্রামীণ রাস্তা, আকাশে বিদ্যুতের ঝলকানি, চারপাশে শুধুই হাহাকার করা বাতাস আর শিয়ালের ডাক। এরই মধ্যে এক পথিক হেঁটে চলেছে। সে একজন সাধারণ বাউল, তার হাতে একটা একতারা। কাদায় মেখে গেছে তার পা, ভিজে কাপড় গায়ে লেপটে আছে। রাস্তা ফাঁকা, একটাও লোক নেই। হঠাৎই তার চোখে পড়ে জঙ্গলের ধারে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গ্রামে এরকম গাড়ি খুব কমই আসে। তার উপর এত রাতে পথিক থমকে দাঁড়ায়, কপালে ভাঁজ পড়ে। ধীরে ধীরে এগিয়ে যায় সেই গাড়ির দিকে। বিদ্যুতের আলোয় ভেসে ওঠে দৃশ্য। চারজন লোক, রবিন, সঞ্জু, নবীন, মুকুল, তিনটে ছোট বাচ্চার মুখ কাপড়ে বেঁধে গাড়িতে তুলছে। বাচ্চাদের কান্নার আওয়াজ চাপা পড়ে গেছে কাপড়ের ভেতর। এত রাতে গাড়ি গ্রামের জঙ্গলের ধারে, ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। পথিক এক পা দুপা করে আরো একটু এগিয়ে এসে জোর গলায় বলে, এই যে কি করছো তোমরা এখানে? কার বাচ্চাদের মুখ বেঁধে নিয়ে যাচ্ছ? এইভাবে কেন গাড়িতে তুলছো? তুই আবার কে রে? কোত্থেকে যে জুটেছিস? হ্যাঁ, চুপচাপ চলে যা বুড়ো, নইলে তোর সর্বনাশ হবে। কিন্তু পথিক ভয় পায়নি। বুকের ভেতরটা কেঁপে উঠলেও সে সাহস জুগিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। ঝড় বৃষ্টির মধ্যে একতারা ভেজে যাচ্ছে, তার চোখে বজ্রের ঝলক। সেই চারজন সামনে দাঁড়ালো। তোমরা কি করছো? গ্রামের বাচ্চাদের মুখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ? এই আমি তোদের কিন্তু ছেড়ে দেবো না। এই বাচ্চাগুলোকে ছেড়ে দে, নইলে এখনই লোকজন ডাকবো, না হলে পুলিশকে জানাবো। এই অন্যায় আমি সহ্য করব না। এই ধরা পড়ে গেছি রে, একে ছেড়ে দিলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আরে তাহলে দেরি করছি কেন? বেটাকে এখানেই শেষ করে দে। মুহূর্তের মধ্যে তিনজন পথিকের উপর ঝাঁপিয়ে পড়ল, আর একজন বাচ্চা সামলাতে ব্যস্ত। বৃষ্টিতে ভিজে গিয়েছিল মাটি, লড়াইয়ের শব্দ মিশে গেল বজ্রপাতের গর্জনের সাথে। পথিক চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, এরা পাচারকারী, কেউ এই বাচ্চাদের বাঁচাও। পথিক তাদের সাথে খুব ধস্তাধস্তি করছে, কিন্তু তাদের কাছ থেকে হাত ছাড়িয়ে নিতে পারছে না। সে আবারও চিৎকার করে বলল, তোদের এত বড় অন্যায় ভগবান মেনে নেবেন না। তোরা এইভাবে কত মায়ের বুক খালি করেছিস, হ্যাঁ? আজ যদি আমাকে তোরা শেষ করিস, তারপরেও তোদের এই অন্যায় শাস্তি পেতেই হবে। তোদের কঠিন শাস্তি পেতে হবে তোদের। তারা পথিকের গলা চেপে ধরল, শব্দ হারিয়ে গেল। অন্ধকারে ঝলসে উঠল চাকুর ধার। সে চাকু বসিয়ে দিল পথিকের বুকে। এক মুহূর্তে লাল রক্ত ছিটকে পড়ল কাদামাখা মাটিতে। পথিক কুঁকড়ে পড়ল, তার একতারা হাত থেকে পড়ে গিয়ে কাদার মধ্যে টুংটাং করে বাজলো শেষবারের মতো। সেদিন ওরা আমাকে খুন করে শান্ত হয়নি। ঝড় বৃষ্টির সেই অন্ধকার রাতে আমার দেহ মাটির নিচে পুঁতে দেয়, কিন্তু ওদের অন্যায় থামেনি। আজও এই ভাঙা বাড়ির ভেতর থেকে বাচ্চাদের পাচার করা হচ্ছে। যদি বিশ্বাস না হয়, যাও, এখনই কয়েকটা বাচ্চাকে সেখানে খুঁজে পাবে। এই নরপিশাচদের বাঁচিয়ে রাখা উচিত হবে না। ওদের জন্য একটাই শাস্তি,
মৃত্যু। পথিকের আত্মার কথাগুলো শুনে গ্রামের লোকজন আর চুপ থাকতে পারলেন না। সবার চোখে ক্রোধ, হাতে লাঠি, বাঁশ, লণ্ঠন। কেউ চিৎকার করে উঠলেন, এরা না জানি কত মায়ের কোল খালি করে দিয়েছে। এরা দেশের সর্বনাশ করছে, বাচ্চাদের পাচার করে টাকা কামাচ্ছে। ধর শালাদের, এদের বাঁচিয়ে রাখা পাপ। ঝড় বৃষ্টির রাত, বিদ্যুতের ঝলকে গ্রামবাসীরা একযোগে ঝাঁপিয়ে পড়ল। চিৎকার, হাহাকার, লাঠির আঘাতে তিনজনে একে একে মাটিতে লুটিয়ে পড়ল। শেষে নিস্তব্ধতা নেমে এলো। শুধু বৃষ্টির শব্দ আর দূরে শিয়ালের হুক্কা হওয়া ডাক। পাপ কাউকে ছাড়ে না, বাপ কেউ না। আর যারা টাকার লোভে নিষ্পাপ শিশুদের জীবনের মূল্য বোঝেনি, তাদের করুণ পরিণতি হলো গ্রামবাসীদের হাতে। আমাদের সমাজে এখনো অনেকেই এইরকম নানা অন্যায় করে। টাকার জন্য শিশু পাচার, অপহরণ, নির্দোষ প্রাণকে নিয়ে খেলনা মনে করা। কিন্তু একটা শিশু হারানো মানে একটা জীবন নয়, একটা মায়ের বুক খালি হয়ে যাওয়া, একটা পরিবারের আলো নিভে যাওয়া। মনে রাখতে হবে, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যে সমাজ শিশুদের রক্ষা করতে পারে না, সেই সমাজ নিজেও টিকে থাকতে পারে না। অন্যায় যত বড়ই হোক, তার বিচার একদিন হবেই, এবং আজকের এই রাত তারই প্রমাণ।